বইয়ের নাম হাকিনী। গল্প হাকিনী। 1. পয়সাওয়ালা বাঙালি পরিবারগুলোর ব্যাপারে একটি প্রবাদ আছে। সেটি হলো এদের প্রথম পুরুষ কেনারাম, দ্বিতীয় পুরুষ ভোগারাম, আর তৃতীয় পুরুষ বেচারাম। সোজা কথায় প্রথম পুরুষ টাকা বানাতে, জমি জমা কিনতে জীবন হারাম করে ফেলে। দ্বিতীয় পুরুষ শুধু বসে বসে খায় আর ঘোরে। তৃতীয় পুরুষ সব বেচে কিনে শেষ করে। চতুর্থ পুরুষের বেলায় কি হয় তা অবশ্য বলা নেই। তবে সে যে বস্তিরাম হবে তা নিশ্চিত। আমাদের পরিবারে অবশ্য কেনারাম যে বেচারাম সেই। এক পুরুষেই সব উড়ে ফুরে শেষ। আমার বাবার ছিল তেজারতির ব্যবসা, যাকে বলে সুদের কারবার। জমি জমা গহনা বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দেয়াই ছিল তার কাজ। প্রথম দিকে বাবা ছিলেন খুলনা শহরের এক মারোয়ারি দোকানের হিসাব লেখক। 65 সালে পাক ভারত যুদ্ধের পর সেই মারোয়ারির ব্যবসাপাতি গুটিয়ে ইন্ডিয়ায় চলে গেল। সেই সাথে গেল বাবার চাকরিও। বেকার হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। একদিন দুপুরে 4 আনার বাদাম কিনে হাদিস পার্কের এক বেঞ্চের উপর বসে কিভাবে আগামী মাসের ঘর ভাড়া দেবেন সেই কথা যখন ভাবছেন এবং উদাস হয়ে পার্কের গেটের সামনে রাস্তার দিকে তাকিয়ে আছেন, তখন হঠাৎ তার চোখ পড়ল গেটের পাশে বটগাছের নিচে বসা এক জ্যোতিষীর উপর। জ্যোতিষীর পাশে পার্কের রেলিংয়ে লাল শালুতে রূপালী রঙে লেখা জ্যোতিষ সাগর নেতাই নাথ। হাত দেখিয়া ভাগ্য গণনা করা হয়। দর্শনীয় 12 আনা মাত্র। মাঝবয়সী ঘোর সংসারী মানুষ অর্থকষ্টে পড়লে তার মাথার ঠিক থাকে না। 4 আনার বাদাম কেনার পর বাবার সম্বল তখন এখনে 12 আনা। তিনি জ্যোতিষ সাগরকে দিয়ে ভাগ্য গণনা করালেন। নেতাইনাথ বাবাকে বললেন, ব্যবসার লাইনে বৃহস্পতি তুঙ্গে, চাকরির ক্ষেত্রে শনির বলয়ে কেতুর আনাগোনা। আগামী 25 বছরে শনির বলয় ছেড়ে কেতুর অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা 0%। জ্যোতিষ সাগরকে হাত দেখানোর আগে 12 আনায় অ্যাডভান্স করতে হয়েছে। বাবার 2 বছরের পুরনো রংজলা ক্রিজ ভাঙা প্যান্টের পকেট তখন গ্যাস বেলুনের মতো হালকা। বাসায় 100 টাকা মার কাছে আছে, শেষ সম্বল। ব্যবসা কিভাবে হবে বুঝতে পারছেন না। তিনি জ্যোতিষ সাগরকে জিজ্ঞেস করলেন, কিসের ব্যবসায় উন্নতির সম্ভাবনা? জ্যোতিষ তাকে তেজারতির ব্যবসা ধরতে বললেন। সাফল্যের পরিমাণ 100%। আগেই বলেছি, তা পোষা মানুষ বিপদে পড়লে মাথার ঠিক থাকে না। বাবা চলে গেলেন ঘরের ভেতর। বাস করতে লাগলেন এক মানসিক কোমায়। বাসায় ফিরে মাকে বললেন, বিমলা, চাকরি তো অনেক দিন করলাম, এবার ভাবছি ব্যবসা বাণিজ্য করব। মা বললেন, আচ্ছা, তা না হয় করবেন, কিন্তু আপনার পুঁজি কোথায়? তোমার বড় ভাইয়ের তো বিরাট অবস্থা, তার কাছ থেকে 1010 এনে দাও, 1 বছরের ভেতর শোধ হয়ে যাবে। আর যদি শোধ দিতে না পারেন তখন? না পারলে তোমার বাবার সম্পত্তির যে অংশ তুমি পাবে ওটা তার হবে। ওটুকুই তো সম্পত্তি, হাতের 5। ওটা গেলে আর থাকলো কি? পথে পথে ভিক্ষা করে খেতে হবে। অবস্থা যা দাঁড়িয়েছে, পথে পথে ভিক্ষা তো মনে হয় কাল থেকেই করতে হবে। যা বলি মন দিয়ে শোনো, তোমার ভাইয়ের কাছ থেকে টাকাটা এনে দাও। মারোয়ারির দোকানটা এখনো খালি আছে, আপাতত ওখানেই বসা যাবে। নতুন মালিককে মাঝে মাঝে কিছু ভাড়া দিলেই হলো। 2. সেই থেকে শুরু। 10 বছরে বাবা প্রায় 30 লাখ টাকার মালিক হয়ে গেলেন। সুদের কারবারে সাধারণত যা হয়, আসল শোধ দিতে পারলেও সুদ থাকে, যদি শোধ হয় তো আসল থাকে। এগুলো নির্বংশের বেটা
পেছালেও নির্বংশের বেটা খাতকদের কাউকে 6 মাসের বেশি সময় বাবা দিতেন না। এর ভেতর আসল সহ সুদের টাকা শোধ না হলে বন্ধকি সম্পত্তি কিংবা গহনা বাজেয়াপ্ত হতো। নিয়ম অনুযায়ী সুদসহ আসল কেটে রেখে সম্পত্তি বা গহনা বিক্রির উদ্যত টাকা খাতককে দেওয়ার কথা। বাবা দিতেন না। বিশেষ করে অসহায় বিধবা, ইতিম অথবা অন্য জেলার লোকদের বেলায়। তার পোষা কিছু গুন্ডাপান্ডা ছিল। কেউ প্রতিবাদ করতে এলে তাদেরকে এরা ভাগিয়ে দিত। 3. বাবা তখন বেশ জাঁকিয়ে বসেছেন। 2টি বাড়ি কেনার পর তিনি 3 নম্বর বাড়ির বায়না করবেন। বিপদ ঘটল ঠিক তখন। পৌষ মাসের এক মেঘলা দিনে সন্ধে বেলা 80টি পর এক বৃদ্ধা রিক্সা থেকে তার দোকানের সামনে নামলো। মহিলা কালীঘাটে পুরানো এক বাড়িতে থাকে। 2টো বালা বন্ধক রেখে টাকা ধার করতে চায়। বালা 2টো হাতে নিয়ে খুব ভালো করে পরীক্ষা করলেন বাবা। পুরানো জিনিস, আদ্যিকালের ডিজাইন, তবে জিনিস ভারী। 2টোতে কম করে হলেও 5 ভরি সোনা আছে। বর্তমান বাজার দরে ওগুলোর দাম 3,500 টাকা হওয়ার কথা। বাবা বললেন, ওগুলো রেখে 500 টাকা নিয়ে যান। 6 মাসের ভেতর 750 টাকা দিয়ে বালা ফেরত নিয়ে যাবেন। দেনা পরিশোধ করতে না পারলে মাল বাজেয়াপ্ত হবে। বুড়ি কাগজে টিপসই দিয়ে টাকা রসিদ নিয়ে কালীঘাটে ফিরে গেল। 6 মাস পার হলো, বুড়ির দেখা নেই। বাবা বালা 2টো বাসায় এনে তার শোবার ঘরে সিন্ধুকে রেখে দিলেন। তখন 1975 সাল। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়া জাতীয় গণতান্ত্রিক দল বা জাগ দল নামে নতুন দল গঠন করেছেন। সেই দলের উঠতি নেতাদের সাংঘাতিক দাপট। এইরকম এক নেতা যার নাম মোটা মুসলিম বাবাকে বলল দোকান ছেড়ে দেওয়ার জন্য। মারোয়ারির ওই দোকান অর্পিত সম্পত্তি, ভেস্টেড প্রপার্টি। সরকারের কাছ থেকে 99 বছরের লিজ নিয়েছে সে। কাগজপত্র আপ টু ডেট। বাবা বললেন দোকান তার দখলে। আগের মালিকের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। কাগজপত্র তারও আছে। বাবা যেমন বুনো ওল, নেতাও তেমন বাঘা তেঁতুল। গণ্ডগোল চরমে উঠল। নেতা বুঝলো হুমকি ধামকিতে কাজ হবে না। সে ধরল অন্য রাস্তা। থানার ওসিকে হাত করে 2টো মার্ডার কেসে বাবার নাম ঢুকিয়ে দিল। এর একটিতে তার পোষা গুন্ডা পান্ডার একজনকে বানালো রাজসাক্ষী। ভালো রকমের জটিল মামলা। টুটপাড়ার এক হিন্দু বিধবার নাতি খুন হয়েছিল। পুরোপুরি বকে যাওয়া এই নাতির বাবা মা থাকতো কলকাতায়। বিরাট বাড়িতে দিদিমা একা। কলকাতার ছোট্ট খুপড়ি বাসায় তার দম বন্ধ হয়ে আসে। নাতির কাজ কলেজে পড়াশোনা করা, দিদিমাকে দেখে রাখা। এই 2টোর কোনোটাতেই তার আগ্রহ ছিল না। তার সব আগ্রহ জুয়া, মদ আর বাজে মেয়ে মানুষে। দাদির গহনাপাতি বন্ধক রেখে বাবার কাছ থেকে প্রায় টাকা ধার নিত সে। কাগজপত্র ঘাটাঘাটি করে দেখা গেল প্রায় 20,000 টাকার গহনা বন্ধক রেখে বাবা তাকে দিয়েছেন মাত্র 2,000। খুনের মোটিভ পরিষ্কার। বাবার ঠাঁই হলো জেল হাজতে। কেস চলল মাসের পর মাস। থানা, পুলিশ, কোর্ট কাচারি, উকিল মোক্তার করতে যেয়ে টাকা খরচ হতে লাগলো হু হু করে। সুদখোরকে কেউ পছন্দ করে না। আমরা কারো সহানুভূতি পেলাম না। যেখানে 500-তে কাজ হওয়ার কথা সেখানে দিতে হয় 1,000 টাকা। ক্যাশ যা ছিল 500-তে ক্যাশ যা ছিল গেল। এরপর গেল জমিজমা বাড়িঘর। বাবা হাজত থেকে আর বেরোতে পারলেন না। সাজানো মামলায় ফাঁকফোকর কম। উকিল সাহেব প্রথম বলতেন আগামী হিয়ারিংয়েই বেইল হবে। এখন কিছুই বলেন না। একদিন চেম্বারে অপেক্ষা করছি। উকিল সাহেব কোথায় যেন গেছেন। তার মোহরে আস্তে করে
বলল, মনে হয় কনভিকশন হয়ে যাবে। এদিকে সংসার চালানো দায় হয়ে পড়েছে। একদিন সকালে বসে ডায়েরি লিখছি, শোবার ঘরের সিন্দুক খুলে সেই পুরানো বালা দুটো বের করে মা বললেন, দেখ তো সঞ্জয়, এগুলো বেচা যায় কিনা। 4. খুলনার সবচেয়ে বড় সোনার দোকান অমিয় জুয়েলার্স। মন্ময় চৌধুরী দোকানের মালিক। বিরাট ধনী লোক, কারোর সাথে মেশেন না। দোকানের কাউন্টারে বালা দুটো রেখে সেলসম্যানকে বললাম, এগুলো আমি বেচতে চাই। সেলসম্যান প্রথমে খুঁটিয়ে দেখল, কোষ্ঠী পাথরে ঘষে সোনার মান যাচাই করলো, সবশেষে নিল ওজন। তারপর বলল, এ দুটোতে 5 ভরি সোনা আছে, অনেক টাকার ব্যাপার, মালিককে দেখাতে হবে। বললাম, ঠিক আছে, দেখান আপনার মালিককে। ভেতরে চলে গেল সেলসম্যান। 5 মিনিট পর ঘুরে এসে বলল, আপনাকে আমরা এ দুটোর জন্য 5,000 পর্যন্ত দিতে রাজি আছি। দোকানে এত ক্যাশ নেই, সাহেব বলেছেন এখন 2,500 দিতে, বাকিটা সন্ধ্যার পরে আসলে পাবেন। কি করবেন দেখেন। সত্যি বলতে কি 3,000-এ বেশি আমি আশাই করিনি, সেই তুলনায় 5,000 অনেক বেশি। বললাম, ঠিক আছে, সন্ধ্যার পরে এসে বাকিটা নিয়ে যাব, একটা রসিদ লিখে দেন। সন্ধ্যের পর আবার গেলাম অমিয় জুয়েলার্সে। আগের সেলসম্যান কাস্টমার নিয়ে ব্যস্ত। বুড়ো মতো একজন এগিয়ে এলো, বলল, আমি দোকানের ম্যানেজার, সাহেব আপনার সাথে 2 মিনিট কথা বলতে চান। টাকাটা উনিই আপনাকে দেবেন। আমার সাথে একটু ভেতরে আসেন। কাউন্টার পার হয়ে শোকেসের পাশে সরু দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। বিরাট হলঘরের মতো কামরায় আবছা অন্ধকারে স্যাকরার দল লাইন দিয়ে বসে কাজ করছে। নাইট্রিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে এলো। লোকগুলো বছরের পর বছর এই পরিবেশে কাজ করছে কি করে? পেতলের সরু পাইপ মুখে লাগিয়ে গহনার গায়ে অনবরত ফু দিচ্ছে তারা। গাল শ্রাবণ মাসের কোলা ব্যাঙের মতো ফুলে উঠেছে। ফুসফুসে এত চাপ সহ্য করে কিভাবে? হলঘর পেরিয়ে লাল কার্পেট মোড়া ছোট একটি প্যাসেজের মাথায় কাঁচ লাগানো সেগুন কাঠের দরজা। নক করে ম্যানেজার আমাকে নিয়ে ভেতরে ঢুকলো। প্রকাণ্ড জানালাওয়ালা ঝকঝকে কামরা। দেয়ালের একদিকে রেমিংটন কোম্পানির বড় সিন্দুক। এই জগদল পাথরের মতো ভারী বস্তু দোতলায় যে কারিগর উঠিয়েছে তাকে অভিনন্দন। অন্য দেয়ালের পুরোটা জুড়ে বই ভর্তি কাচের শোকেস। মন্ময় চৌধুরী আমার দিকে তাকালেন। মনে পড়ল রবীন্দ্রনাথের কিনো গোয়ালার গলি কবিতার কথা। যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। পার্থক্য শুধু এই যে এর চুলগুলো ধবধবে সাদা, ছড়িয়ে আছে ঘাড়ের উপর, স্থির করা ফিনফিনে পাঞ্জাবি পরা। তবে ইনি যন্ত্র শিল্পী কিনা বুঝতে পারছি না। ধারণা করেছিলাম কালো মোটা ফতুয়া পরা ধূর্ত চেহারার কাউকে দেখতে পাবো। মনমোহন চৌধুরী দেখতে রবীন্দ্রনাথের মতো সাধক টাইপ চেহারা। এই লোকের লেখালেখি করার কথা, মাঝে মধ্যে সভা সমিতিতে বক্তৃতা, কাগজে কাগজে ইন্টারভিউ। মনোযোগ দিয়ে পুরনো আমলের একটি ক্যাটালগ দেখছেন মন্ময় চৌধুরী। ইশারায় বসতে বললেন, আপনি সঞ্জয় বাবু? গভীর কালো চোখ তুলে জিজ্ঞেস করলেন তিনি। আগে আমিই সঞ্জয়। বালার দুটো পেলেন কোথায়? কোনো কিছু গোপন না করে তাকে সব ভেঙে চুরে বললাম। বুড়ির বাড়ির ঠিকানা কি আছে আপনার কাছে? ছিল তো বটেই, তবে পুলিশ খাতাপত্র সব জব্দ করে মামলায় রেখেছে। এখন আর সেটা পাবো কিভাবে? বুঝতে পারছি। একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না তো? সেটা বোঝা যাবে প্রশ্ন শোনার পর। কি প্রশ্ন? বুড়ির বাড়ি যে ভেরিফাই করতে চান আমি সত্যি বলছি কি না, এই তো? তার প্রয়োজন নেই।
আমি সত্যি কথাই বলছি, মিথ্যে বললে আপনি ধরে ফেলতেন। ব্যাপারটা তা নয়, বুড়ির সাথে একটু কথা বলতে চাই আমি। ভালো দুটো তার কাছে এলো কিভাবে সেইটে জানতে চাই। আপনি বলেছেন বুড়ি থাকে কালীঘাটে, এটাই বা জানলেন কিভাবে? খাতাপত্র, মামলা, মালখানায়, বাবা জেল হাজতে, বালা দুটো হাতে পেয়ে আপনি আমার এখানে। মার কাছ থেকে জেনেছি। দুপুরে ভাত খাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম। বাবা গহনাপাতি বাসায় আনতেন খুব কম। পুরনো গয়না মাকে কখনো দেননি, নতুন গড়িয়ে দিতেন। বালাগুলো একটি ব্যতিক্রমী ঘটনা। বাবাকে জিজ্ঞেস করে মা জানতে পারেন কালীঘাটের এক বুড়ির গয়না ওগুলো। আপনি যদি বুড়িকে খুঁজে বের করতে পারেন তাহলে বলবেন কিছু টাকা তাকে ফিরিয়ে দিতে চাই আমি। আপনার কোনো ফোন নম্বর থাকলে আমাকে দিয়ে যান, খোঁজ পেলে জানাবো। লক্ষ্য করলাম কথা বলার পুরো সময়টাতেই ম্যানেজার ঠায় দাঁড়িয়ে। বুঝলাম কর্মচারী মন্ময় চৌধুরীকে খুব সমীহ করে। ভাবুক ধরনের এই মানুষটাকে এরা এত ভয় পায় কেন কে জানে। 5, পরদিন কোর্টে বাবার হিয়ারিং ছিল। সাবজজ 1-এর কোর্টে তার কেস। 20-25টা ফৌজদারি মামলার শুনানি হবে। কার কেস কখন উঠবে আগে থেকে বলার উপায় নেই। অফিস সকাল 9টায় শুরু হলেও জজ সাহেব 11টার আগে এজলাসে ওঠেন না। কেসের শুনানি চলে একটানা বিকেল 4টে অবধি। এর ভেতর লাঞ্চ ব্রেক, নামাজের ওয়াক্ত এসব আছে। সকাল 9টার ভেতরই জেল থেকে পিজন ভ্যান সব আসামি এনে পুলিশেরা কোর্ট হাজতে রাখে। 10 টাকা 20 টাকা দিলে হাজতিকে জানালার গ্রিল ধরে দাঁড়াতে দেয় তারা। আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। দর্শনার্থীদের ভেতর গ্রামের বৌজিরাই বেশি। কোলে কাখে 2-3টা ছেলে মেয়ে। সিকনি গড়িয়ে পড়ছে বাচ্চাগুলোর নাক দিয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে এর খানিকটা গালেও মেখেছে তারা। শুকিয়ে চরচর করছে গাল। সব কটার পা খালি। এদের মায়েদের স্পঞ্জের স্যান্ডেল পরা ধুলো ভরা পা দেখে এত মন খারাপ হয়। একটা ছোট ছেলে তার হাজতি বাবাকে বলছে, আব্বা আমাকে একটা পাউরুটি কিনে দেন না। শহরের মানুষের কাছে পাউরুটি কিছু না, গ্রামের মানুষের কাছে ওটা স্বপ্নের খাবার। আমাদের গায়ের একটি খুব বুড়ো লোককে চিনতাম। অনেক দিন থেকেই রোগে ভুগছিল। মরণ ঘনিয়ে এসেছে বুঝতে পেরে মেয়ে জিজ্ঞেস করলো, আব্বা কি খেতে মন চায়? আমাকে একটা পাউরুটি খাওয়াতে পারবি? জবাব দিলেন বাবা। গ্রাম থেকে রেল স্টেশন 27 মাইল দূরে। পাউরুটি পাওয়া যায় শুধু সেখানেই। পায়ে হেঁটে একজন রওনা হলো পাউরুটি আনতে। পরদিন বাসি পাউরুটি এসে যখন পৌঁছালো বুড়ো তখন পরপারে। একটা পাউরুটির দাম 60 পয়সা। বাবার চোখ ছলছল করছে। তার কাছে 1 টাকাও নেই। আগেই বলেছি কার কেস কখন উঠবে বলা যায় না। এ হচ্ছে শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। সাক্ষী সাবুত, আসামি সব বসে আছে সকাল থেকে। উকিলরা 2-3টা কোর্টে দৌড়াদৌড়ি করছে। আরিচাঘাটে ফেরি ধরা টেনশন। কোর্টে কেস উঠল। সত্য মিথ্যা সব সাক্ষী রেডি। আসামি হাজির। জজ সাহেব অপেক্ষা করছেন। উকিলের দেখা নেই। কিছুক্ষণ দেখে জজ সাহেব সে কেস বাদ দিয়ে আরেকটি ধরলেন। নেক্সট হিয়ারিং ডেট 3 সপ্তাহ পরও পড়তে পারে, 2 মাস পরও পড়তে পারে। আসামি আবারও পিজন ভ্যানে। গন্তব্য কারার ওই লৌহ কপাট। কার গোয়ালে কে দেয় ধুয়ো? বাবার কেস ওঠা নিয়ে রাশিয়ান রুলেট খেলা চলে না। পেশকারকে 200 টাকা দিয়েছি প্রথমেই যাতে বাবার কেসটা জজ সাহেবের হাতে ধরিয়ে দেয় সে। হিয়ারিং হলে আরও 50।
উকিলকে ধরে এনে বসিয়ে রেখেছি। 3জন সাক্ষীকে 100 টাকা করে দিতে হয়েছে। ভালো হোটেলে গোস্ত পরোটা খেয়েছে সকালে। কোর্টে এসে চা পান সিগারেট। মুহুরীকে 20 টাকা দিয়ে হাজিরা জমা করে বসে আছি। ওপারের ডাক যদি আসে। দুহাত বুকের সামনে জড়ো করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন বাবা। হাতে বেরি, পায়ে বেরি, পরনে পাজামা পাঞ্জাবি। ক্ষুদিরামের খালু তাকিয়ে আছেন জানালার বাইরে ড্রেনের ধারে কচু গাছের দিকে। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। পয়সাওয়ালা মানুষদের চেহারায় যে তেলতেলে ভাব থাকে তার ছিটে ফোঁটাও এখন নেই তার ভেতর। উকিল একবার উঠে গিয়ে জিজ্ঞেস করলো, ধন বাবু? বাবার নাম ধনজয়। ভালো তো? বাবা পাত্তাও দিলেন না। তার চোখে সক্রেটিসের উদাসীনতা। পাথরের বাটিতে কখন হেমলক পরিবেশন করা হবে তার অপেক্ষায়। বাবার কেস উঠল ঠিকই, তবে হিয়ারিং হলো না। মোটা মুসলিম আসেনি। জাগ দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গেছে। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তার উকিল টাইম পিরিয়ড দিয়েছে। পরের হিয়ারিং ডেট পড়ল 3 সপ্তাহ পর। ছোট্ট টিফিন ক্যারিয়ারে বাবার জন্যে ইলিশ মাছ ভাজি, লাউ দিয়ে রান্না, মাসকলাইয়ের ডাল পাঠিয়েছিলেন মা। এক জেল পুলিশকে 50 টাকা দিয়ে বললাম টিফিন ক্যারিয়ারটা বাবাকে দিতে। পুলিশ বলল জেলে গিয়ে দেমো আনে। শুদ্ধ ভাষার কথা বলা পুলিশ আজও পেলাম না। পরদিন দুপুরে খেয়ে খবরের কাগজ হাতে নিয়ে বিছানায় শুয়েছি। বাইরে শুরু হলো বৃষ্টি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। মা ঘুম ভাঙিয়ে বললেন, ওমিও জুয়েলার্স থেকে ফোন এসেছে। চৌধুরী সাহেব সন্ধ্যের সময় দোকানে দেখা করতে বললেন। বুড়ির বাসার ঠিকানা পাওয়া গেছে। 6 রিকশা করে আমাকে সাথে নিয়ে রওনা হলেন চৌধুরী বাবু। কালীঘাট এলাকায় আগে কখনো আসিনি আমি। সরু রাস্তার দুপাশে পুরনো সব টিনের বাড়ি। অনেকেই ধুনুচি জ্বালিয়ে সন্ধ্যা আরতি দিয়েছে। বাতাসে ধূপ ধুনোর গন্ধ ম করছে। সরু গলির মাথায় ছোট ছোট ইটে গাঁথা আদ্যিকালের বাড়ি। পলেস্তারা খসে ইট বের হয়ে সেই ইট পর্যন্ত ক্ষয়ে গেছে। চারদিকে ভাঙাচোরা ইটের স্তূপ, মানগাছ, কচু গাছের ঝোপ। এর মাঝে দুখানা মাত্র ঘর কোনো রকম টিকে আছে। ছোট জানালায় চটের পর্দা ঝুলছে। ভেতরে কুপি জ্বলছে বলে মনে হলো। এ বাড়িতে কারেন্টের কারবার নেই। সামনেই সরু কাঠের দরজা, বারান্দার সিঁড়ি, এসবের কোনো বালাই নেই। কোনো কালে হয়তো ছিল। ঢোকার সরু দরজাটা পুরনো ভাঙাচোরা হলেও এর জটিল নকশা দেখে বোঝা যায় একসময় কত সুন্দর ছিল ওটা। দরজার উপরে শেকল, মাঝে দুটো কড়া। খুব জোরে কড়া নাড়লেন চৌধুরী বাবু। বেশিরভাগ মানুষের ধারণা বুড়োরা কানে কম শোনে। প্রায় সাথে সাথেই মাঝবয়সী শ্যামলা এক ভদ্রলোক দরজা খুললেন। পরনে ধুতি পাঞ্জাবি, গলায় কাঠের মালা, কামানো মাথার পেছনে ছোট একটা টিকি ঝুলছে। দেখেই বোঝা যায় মন্দিরের পুরুত ঠাকুর। ভদ্রলোক বের হচ্ছিলেন বোধ হয়। আগে আপনারা? কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন পুরুত। আমার নাম মন্ময় চৌধুরী, ওমিও জুয়েলার্স থেকে আসছি। আমরা কাদম্বিনী দেবীর কাছে এসেছি। আমি ওর নাত জামাই। তেনার শরীরটা খারাপ। কি দরকার জানা যাবে? উনি কিছু টাকা পাবেন, দেওয়ার জন্য এসেছি বললাম আমি। আপনারা বসেন, দেখি কি করা যায়। ঘরের মেঝে স্যাঁতসেঁতে, নোনা ধরা দেয়াল, পায়া ভাঙা শাল কাঠের চকির উপর পাটি বিছানো। পুরু ধুলো জমে আছে উপরে। কড়িবর্গা দেয়া ছাদ থেকে আগের আমলের সেগলে বাঁধা ঝাড় লণ্ঠন ঝুলছে। ঝুলকালিতে দেখতে হয়েছে কাকের বাসা।
বুড়ি ওটাকে এতদিনে বেচে দেয়নি কেন? যেভাবে লোহার শেকল দিয়ে বাঁধা, তাতে নামানোর পারিশ্রমিক বিক্রিত মূল্যের চেয়ে বেশি হবে। ঝাড় লণ্ঠন বিলুপ্ত না হওয়ার পেছনে ওটাই প্রধান কারণ। ঠাম্মা বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন। উনি উঠে আসতে পারবেন না। আপনাকেই ওর কাছে যেতে হবে। ফিরে এসে বলল পুরুতের পেছন পেছন যে কামরায় এসে ঢুকলাম, সেবা প্রকাশনীর বইয়ের ভাষায় সেখানে দারিদ্র মুখ বেদান করে আছে। বিমূর্ত দারিদ্র এখানে মূর্ত। পোভার্টি ইজ এ কার্স। অভিশাপ নয়, এখানে পোভার্টি ইজ গজব নাজিল হয়েছে। জরাজীর্ণ ছোট এক খাটের উপর চাঁদি ছিলা জাজিম। তুলো নারকোলের সোবরা এত কালো হয়ে বেরিয়ে পড়েছে যে ওগুলো তেলতেলে হয়ে গেছে। জাজিমের উপর আশ চেরা শীতল পাটিতে শুয়ে আছে ফ্রানৎজো কাফকার দ্য হ্যাঙ্গার্স আর্টিস্ট। সে ফারের উপর কোচকানো চামড়ার জীবন্ত বিভীষিকা। বুড়ির বয়সের গাছপাথর নেই। টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড কবিতার দ্য সিভিল অফ কুমা। ঘরের সিলিংয়ের নিচে পলিথিন টানানো। বৃষ্টি হলে ছাদ থেকে মনে হয় পানি পড়ে। দেয়ালের এক কোণ ভেঙে ইট গেঁথে ড্রেনের মতো করা হয়েছে। বুড়ির বাথরুম। সেখানে এক বালতি পানি লাল রঙের প্লাস্টিকের মগ পানিতে লাল রঙের প্লাস্টিকের মগ ভাসছে। খাটের পাশে চিলুঞ্চি। কপ থুতু চিলুঞ্চির ভেতরে যত, বাইরে তার শতগুণ। ঢাকা শহরে এর ডিআইটি ডাস্টবিন। মনে হলো ঘরের ভেতরে ভেসে আছে অনাদি কালের বিরহ বেদনা। নাকে এসে লাগলো গা গুলিয়ে ওঠা তীব্র আষ্টে গন্ধ। হাতল ভাঙা কাঠের চেয়ারে বসলেন মন্ময় চৌধুরী। চেয়ার একটাই। পুরুত ঠাকুর বুড়ির মাজার কাছে বিছানায় বসেছে, আমি দাঁড়িয়ে। ঠাম্মা, ওনার নাম মন্ময় চৌধুরী, আপনার সাথে আলাপ করতে চান, শুরু করলো পুরুত। ছানি পড়া চোখ তুলে মন্ময় চৌধুরীর দিকে তাকালেন বৃদ্ধা। কিছু দেখতে পেয়েছেন বলে মনে হলো না। পকেট থেকে বালা দুটো বের করে বুড়ির দিকে এগিয়ে দিলেন মন্ময়। বললেন, দেখুন তো এগুলো চিনতে পারেন কিনা। বালা হাতে নিয়ে ছুঁয়ে দেখল বুড়ি। তারপর ঋণঋণে অথচ স্পষ্ট করে বলল, চিনতে পেরেছি বাবা, সারা জীবন ওগুলো নাড়াচাড়া করেছি। এর প্রতিটি ঘাট আমার মুখস্থ। ওগুলো কে দিয়েছিল আপনাকে? কেউ দেয়নি, মায়ের কাছে ছিল। মা মারা যাওয়ার আগে দিয়ে গেছেন। মায়ের দেওয়ার জিনিস শত কষ্টের ভেতরও বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায়? আপনার মা ওগুলো পেলেন কোথায় সে ব্যাপারে কিছু জানেন? আমার বাবা তাকে দিয়েছিলেন। সে অনেক কাল আগের কথা বাবা। তখন এই শহরে অনেক সাহেব ব্যবসায়ী ছিল। এদের একজনের সাথে বাবার খাতির ছিল খুব। এই খুলনা শহরের নাম ছিল রেয়ালে বাদরপুর। রূপসা নদীর ধারে অনেক কাল আগের একটা মন্দির আছে। ওটা খুলনা দেবীর। ওর নাম থেকেই এই এলাকার নাম খুলনা। বাবা ওই মন্দিরের সেবায়েত ছিলেন, পরে এই বাড়িতে চলে আসেন। এই বাড়িটা আগে থেকেই ছিল। এর মালিক ছিল নানা ভাই ধনজি, কলকাতার ব্যবসায়ী, বিখ্যাত ধনী। আমার জন্ম এ বাড়িতেই। তখন আমাদের অবস্থা ভালো ছিল। মন্দিরে বাবা আর ফিরে যাননি। বাকি জীবন তন্ত্র সাধনা করে কাটিয়েছেন। ওই সাহেব প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। দক্ষিণে আলাদা একটা ঘর ছিল, আমরা বলতাম কালী মন্দির। বাবার সাথে ওখানেই দেখা করতেন সাহেব। সাহেবের নামটা বলতে পারবেন? বুড়িকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন মন্ময়। আসল প্রশ্নের উত্তরের ধারে কাছেও বুড়ি
এখনো আসেনি। হাজার এক রজনী গল্পের ভূমিকা এঁকে দিয়ে লেখালে ভালো হতো। ওনাকে সবাই ঠাকরে সাহেব বলে ডাকতো। লাল টকটকে চেহারা, সারা গায়ে ভালুকের মতো লোম, খুব শক্তিমান পুরুষ, দেখলে ভয় হতো। এ বাড়িতে আসার কিছুদিন আগে বাবার ক্যাশ বাক্সের ভেতর মা ও দুটো দেখতে পান। ভীষণ অবাক হন ওগুলো দেখে। সোনার বালা নিজের কাছে কেন রাখবেন বাবা? গহনা আগলে বসে আছে এ জাতীয় পুরুষ বিরল। বাবা ওই গোত্রের লোক ছিলেন না মোটেও। এছাড়া মার এও মনে হলো ওগুলো আগে কোথাও দেখেছেন। আগের দিনে অনেকেই মূল্যবান জিনিস, সোনাদানা, টাকা পয়সা মন্দিরে জমা রাখত। কেউ কেউ প্রতিমাকে অনেক কিছু দানও করত। মন্দিরে রাধাকৃষ্ণের জোর মূর্তির পেছনে ছোট্ট একটা ঘরে ওগুলো জমা করে রাখা হতো। বছরে একবার বের করে হিসেব মেলানো হতো, ঝাড়পোছ করা হতো। এসব কাজে মাকে সাহায্য করতে হয়েছে। সেই সময়ই বালাগুলো দেখেন। বাবাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন মা। বাবু বলেছেন কয়েকদিনের জন্যে বালাগুলো নিজের কাছে রেখেছেন, বিশেষ দরকার, পরে ফিরিয়ে দেবেন। ফিরিয়ে আর দেননি। আষাঢ় মাসে অমাবস্যার এক রাতে কালী মন্দিরে সাধনায় বসেন। রাতে তার কাছে মন্দিরে যাওয়া মানা ছিল। সকালে মা গিয়ে দেখেন বাবা মরে পড়ে আছেন। সবার ধারণা সন্ন্যাস রোগে মারা গিয়েছিলেন বাবা, কিন্তু মা বলতেন অপঘাতে মৃত্যু হয় তার। নানা ভাই ধনজির সাথে কখনো দেখা হয়েছে আপনার? ঠাকরে সাহেবের সাথে দু একবার এখানে এসেছিলেন। বাবার সাথে মন্দিরে দেখা করতেন। লম্বা চুল দাড়িওয়ালা, খুব মোটা লোক, ধবধবে ফর্সা গায়ের রং। আলাপ করে অনেক ভালো লাগলো। আশা করি শীঘ্রই ভালো হয়ে উঠবেন। আমার আর ভালো মন্দ বাবা, ভগবানের ডাক আসলে বাঁচি। যে অবস্থায় আছি তা মরারও অধম। আমি এগিয়ে গিয়ে বুড়ির একটি হাত ধরলাম, তাকে 2000 টাকা দিলাম। বুড়ি জিজ্ঞেস করলো, টাকা কিসের জন্যে বাবা? আপনার ওই বালা দুটো যার সাথে এতক্ষণ কথা বললেন তিনি কিনে নিয়েছেন। আমার বাবার কাছে ওগুলো বন্ধক রেখেছিলেন, মনে আছে? পুরো টাকাটা তো নেননি তখন, এখন কিছু রাখেন। বুড়ি খুশি হলো কিনা বুঝতে পারলাম না, তবে নাচ জামাই যে খুশি হয়েছে সেটা বোঝা গেল। ফেরার সময় চৌধুরী এবং আমাকে আন্তরিক ধন্যবাদ জানালো। বলল দরকার হলে আবারও আসবেন। আপনাদের সাথে পরিচিত হয়ে খুশি হলাম। ভিখু তোমার নাম কি? ফলে পরিচয়। 7। বুড়ির বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে দুজনে বড় রাস্তায় এলাম। গুম গুম করে মেঘ ডাকছে। হিল হিলে ঠান্ডা বাতাস। যে কোনো সময় ঝেঁপে বৃষ্টি আসবে। মন্ময় বাবু কোথায় থাকেন জানি না। এখান থেকে আলাদা হয়ে যাওয়া ভালো। উনি আবার রিক্সা করে বাসায় পৌঁছে দেবেন ভাবাই অন্যায়। বললাম, বাবু আমাকে একটু নিউ মার্কেটের দিকে যেতে হবে। তবে আরেকবার আপনার সাথে দেখা করতে চাই। আপনার সময় হবে তো? সময় করে একদিন আসেন। এ সপ্তাহ ব্যস্ত আছি। আগামী শনিবার আসতে পারেন। ফোন করে আসলে ভালো হয়। দোকানের ফোন নম্বর আছে না আপনার কাছে? আগে আছে। দোকান থেকে যে রসিদ দিয়েছিলেন তার উপর লেখা আছে। গুড, দেখা হবে, কেমন? অন্ধকারে হারিয়ে গেলেন মন্ময়। কিছুক্ষণ পরে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে লাগলো। ছোট একটি রেস্টুরেন্টে ঢুকে চা কচুরির অর্ডার দিলাম। রেস্টুরেন্টের নাম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। ঢুকতেই বা হাতে ভাটের আগুনে বাবলার খড়ি পুড়ছে। গ্যাট পোড়ার পটপট শব্দ পেলাম। 1 ইঞ্চি পুরো স্টিলের প্রকাণ্ড তাওয়ার মোগলাই পরোটা, নর্মাল পরোটা কিংবা পুরি ভাজা হচ্ছে। পাশে কেরোসিনের পাম্প, কড়াইয়ের ডোবা তেলে কচুরি, সিঙ্গারা, ডালপুরি, রেগুলার পুরি ফুটছে। ওগুলোর সাথে ফ্রি আমরা জলপাইয়ের চাটনি, ঘন দুধের ধোয়া ওঠা চা। বাইরে ঝুম বৃষ্টি। রেস্টুরেন্টের টিনের চালে ঝমাঝম ঝমঝমাঝম
চমৎকার পরিবেশ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। বৃষ্টি ধরে এলো 2 ঘন্টা পর। এর মধ্যে কচুরি, সিঙ্গারা, পুরি, 2 খুরি চাটনি, 3 কাপ চা, 3টা 555 সিগারেট শেষ করেছি। বাসায় ফিরতে হবে, মা দুশ্চিন্তা করবে। শেখ মুজিব হত্যার পর হিন্দুরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে গেছে। আসলে অবস্থা সেরকম না মোটেও। মনের বাঘের চেয়ে মনের বাঘই খাচ্ছে বেশি। মাইনরিটি সারা জীবনই নিজেদের অনিরাপদ ভাবে। 8 6 দিন বাদে ফোন করলাম মন্ময় চৌধুরীকে। পরদিন শনিবার বিকেলের দিকে দোকানে যেতে বললেন। দোকানে গিয়ে দেখি কাউন্টারে বুড়ো ম্যানেজার বসে আছে আমাকে বাবুর ঘরে পৌঁছে দেওয়ার জন্যে। পুরো দোকান খালি। শনিবার আধবেলা, রবিবার পুরো দিন ছুটি। অফিসে বসে আছেন মন্ময়। তন্ময় হয়ে তাকিয়ে আছেন বালা দুটোর দিকে। আমাকে ইশারায় বসতে বললেন। ম্যানেজারকে বললেন চলে যেতে। শুরু করলেন মন্ময় বাবু। সঞ্জয় বাবু, কোনো প্রশ্ন করবেন না, শুধু শুনে যান। আশা করি আপনার সব কৌতূহল মিটে যাবে। এই বালা দুটো অনেক দিন আগেকার, লক্ষণ সেনের আমলের। সেনেরা দক্ষিণ ভারতের লোক, জানেন তো? তারা ছিল গোঁড়া হিন্দু। ওরা বাংলাদেশে আসার আগে এই দেশ শাসন করত পালেরা। তখন এখানকার বেশিরভাগ লোকই ছিল বৌদ্ধ। হিন্দুদের ভেতরও জাতপাত তেমন ছিল না বললেই চলে। থাকলেও তেমনভাবে কেউ মানত না। সেনেরা এসে সব কিছু পাল্টে দিল। বিহার বা বিশ্ববিদ্যালয়গুলো সব বন্ধ হয়ে গেল। শুরু হলো বৌদ্ধ নিপীড়ন। পরে বখতিয়ার খলজির আমলে এই বৌদ্ধরাই দলে দলে মুসলমান হয়। এই জন্যই হিন্দুরা বাঙালি মুসলমানদের বলে নেরের জাত। বৌদ্ধরা মাথা টাথা কামিয়ে নেড়া হয়ে থাকতো বলেই এই বিশেষণ। সেনেরা বাঙালিদের বিদেশে যাওয়াও বন্ধ করে দেয়। ব্রাহ্মণেরা ঘোষণা করে কোনো বাঙালি বিদেশে গেলে জাতচ্যুত হবে। বাঙালি জাতি কুয়োর ব্যাং হয়ে ঘরে বসে থাকলো। দিন দুনিয়ার খবর আর রইল না কিছু তার কাছে। লক্ষণ সেনের ঝোঁক ছিল তান্ত্রিকতার দিকে। লক্ষ্মীনারায়ণ নামের এক কাপালিক ছিল তার গুরু। এই বালা দুটোর মুখগুলো দেখেন, দুটো ছাগির মুখ। অথচ সাধারণ বালাতে ব্যবহার হয় হাতি অথবা মাছের মুখ। মুখগুলোতে প্যাচ লাগানো। 2 আঙুলে ধরে ঘোরালেই খোলে। আমি খুলেছি ওগুলো। ভেতরে সাদা সিল্কের উপর ব্রাহ্মী লিপিতে হাকিনী বশীকরণ মন্ত্র লেখা। তন্ত্র সাধনায় বসলে সাধকের আসনের চারপাশে যে নকশা আঁকতে হবে সেটাও দেয়া আছে ওখানে। এগুলোকে ইংরেজিতে বলে অ্যামুলেট। নকশার ভেতরের ঘরগুলোর একটাতে লেখা নাদেশ সুরাদেশ মেনেনার, প্রাচীন ব্যাবিলনীয় ভাষা। এ মন্ত্র ভারতীয় নয়, এটা ব্যাবিলনীয়। প্রথম খ্রিস্টধর্ম, এরপর ইসলামের যখন প্রসার হলো, সেই সময় অনেক বেদসাধক ইরাক এবং সিরিয়া থেকে ভারতে চলে আসে। তন্ত্রমন্ত্র এখানে সারা জীবনই আছে। নরবলি, সব সাধনা, এসব কাজে কোনো বাধা নিষেধ নেই। লাকুম দিনুকুম, যার অর্থ ধর্ম তার তার কাছে, যার যার ধর্ম তার তার কাছে। ব্যাবিলনে তান্ত্রিকেরা বেড়ে উঠেছিল রাজা নাকুল্য পেয়ে। ভারতেও সেটা পেতে তাদের খুব বেশি অসুবিধা হয়নি। বখতিয়ার খলজি বাংলা দখল করে নিলে লক্ষণ সেন পালিয়ে গেল পূর্ব বাংলার রাজধানী বিক্রমপুরে, সাথে লক্ষ্মী নারায়ণ। মনে প্রতিহিংসার আগুন। হারানো রাজ্য কিভাবে ফিরে পাবে, রাত দিন সেই ভাবনা। দোর্দণ্ড প্রতাপ বখতিয়ার আর তার মুসলমান সৈন্যরা এক মূর্তিমান বিভীষিকা। চিন্তা পারে তার সাথে, পাল্লা দিয়ে বাড়ে হতাশা। বাঙালি সেনদের দুঃশাসনের নিষ্পেষিত
বাঙালি সেনদের দুঃশাসনের নিষ্পেষিত। গণসমর্থন দুরাশা। লোকবল, অর্থবল, মনোবল কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রান্তিকালে এগিয়ে এলো কাপালিক লক্ষ্মীনারায়ণ। বক্তিয়ার বিনাশ হবে হাকির হাতে। জরাসুরের বিকট মূর্তির সামনে জোড়া মোষ বলি হলো।